শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করলেই ভারত যাবেন প্রধানমন্ত্রী। ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ২০ আগস্ট তার বাসভবন ঘেরাওয়ের ঘোষণা। তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, জানালেন তুর্কি প্রেসিডেন্ট। বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় কৃষ্ণ সাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ রাখতে রাশিয়ার কাছে প্রস্তাব পাঠালো ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। বিশ্বে ক্রিকেটের টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে পরাজিত করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। এই ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ডারউইনের সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় অর্জন করে টাইগাররা। এই জয় নিশ্চিত করার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী নিজে এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে একটি টেস্ট ম্যাচে পরাজিত করেছিল বাংলাদেশ। শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করলেই ভারত সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদি হত্যায় জড়িতদের সহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় আছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে এই অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে জানানো হয়েছে। For this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. অবশেষে আলোর মুখ দেখছে ভারতের দীর্ঘদিনের ঝুলে থাকা প্রজেক্ট 75I সাবমেরিন কর্মসূচি। ৭০,০০০ কোটি রুপির এই মেগা প্রকল্পের ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি করা হবে ৬টি সর্বাধুনিক সাবমেরিন। মুম্বাই ভিত্তিক মাজাগান ডক শিপ বিল্ডার্স লিমিটেড এবং জার্মানির থাইসেন গ্রুপ মেরিন সিস্টেমস অংশীদারিত্বের ভিত্তিতে এগুলো নির্মাণ করবে। বাণিজ্যিক শর্ত এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য নিয়ে দীর্ঘদিন এই আলোচনা বন্ধ ছিল। আগামী কয়েকদিনের মধ্যেই প্রকল্পটিতে বড় অগ্রগতির সম্ভাবনা আছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, প্রস্তাবটি অনুমোদনের জন্য শিগগিরই ক্যাবিনেটের কমিটি অন সিকিউরিটির সামনে উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে চুক্তি স্বাক্ষর হবে, সাবমেরিনগুলোর নির্মাণ শুরু হবে। ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র ও চাকরি প্রার্থীদের আন্দোলন আরও জোরালো হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিতে আগামী ২০ আগস্ট তার বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী তাদের অভিযোগের সমাধান না করলে ঝাড়খণ্ডের JMM নেতৃত্বাধীন সরকার থেকে কংগ্রেসের সমর্থন প্রত্যাহার করতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতি দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। শনিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাঁচিতে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা থেকে এই ঘোষণা দেয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, রাহুল গান্ধী তাদের দাবির প্রতি সমর্থন জানালেও সরকারের ওপর চাপ সৃষ্টি করার মতো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশর যোগ দিতে পারে, এমনটি জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ভবিষ্যতে আরও দেশকে এ চুক্তিতে যুক্ত করার সুযোগ রয়েছে। আল জাজিরা আরবির অনুষ্ঠান আল মুকাবালাতে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এরদোয়ান এসব কথা বলেন। এ চুক্তির আওতায় স্বাক্ষরকারী ৩ দেশের কোনো একটিতে হামলা হলে অন্যরা এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে জানান এরদোয়ান। গেল ৭ আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ চুক্তিতে সই করেন। চুক্তিটি মক্কা চুক্তি নামেও পরিচিত। যে কোনো মার্কিন সেনা সদস্যকে আটক বা হত্যা করতে পারলে ৩০,০০০ মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে, এমন ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। রোববার এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ওয়ানা নিউজ এজেন্সি। আমির হাতামি বলেছেন, এই অর্থ ইরানের জনগণের পক্ষ থেকে দেয়া হবে। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন ইরানি কর্মকর্তারা।
গত 15 মে ইরানের জ্যেষ্ঠ আইন প্রণেতা ইব্রাহিম আদিজি জানিয়েছিলেন, দেশটির পার্লামেন্টে প্রস্তাবিত একটি ব্যবস্থায় ট্রাম্পকে হত্যার জন্য 50 মিলিয়ন ইউরো পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইরান যুদ্ধে 45টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে $1.3 বিলিয়নেরও বেশি। মার্কিন রিপার ড্রোন প্রায় 25% খোয়া গেছে। গেল শুক্রবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রিপার ড্রোন ধ্বংসের সংখ্যা মে মাসে প্রকাশিত ব্লুমবার্গের একটি প্রতিবেদনের তুলনায় কিছুটা বেশি দেখানো হয়েছে। ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপারের প্রায় 20% হারিয়েছে দেশটি। একটি MQ-9 রিপার ড্রোনের মূল্য $3 কোটি থেকে $5 কোটি। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের মধ্যে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রা অচল করে দিতে একের পর এক পানির উৎস কেড়ে নেওয়া হচ্ছে। ফিলিস্তিনিদের ফসলি জমিতে সেচ দেওয়া পানি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে একটি সুইমিং পুল বানিয়ে আনন্দে মেতেছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এর আগে গত জুনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তার সেচের পাইপলাইন দখল করে সেই পানি একটি প্রত্নতাত্ত্বিক স্থানের প্রাচীন পুলে প্রবাহিত করতে শুরু করে। বসতি স্থাপনকারীরা সেটিকে ইসরায়েলি পর্যটন কেন্দ্র হিসাবে প্রচার করে। ইসরায়েলের অর্থমন্ত্রী এতে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। সেই পুলটির পাশে বিনোদন পার্ক তৈরি করা হচ্ছে। এসব অপকর্মের জড়িতদের বিচার এবং নিরীহ ফিলিস্তিনিদের সুরক্ষা দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর বিমান। রোববার ভোরে ইউক্রেন সীমান্ত সংলগ্ন এলাকায় ন্যাটোর এয়ার পেট্রোল মিশনে থাকা একটি স্প্যানিশ F-18 যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করে। এটি চলতি বছরে রোমানিয়ার আকাশসীমায় ভূপাতিত হওয়া চতুর্থ ড্রোন। ইউক্রেনের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে রোমানিয়ার। এ কারণে প্রায় রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এর আগে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলেও একই ধরনের ড্রোন অনুপ্রবেশ করেছিল। গেল শুক্রবার লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছিল ন্যাটো। গত জুন মাসেও লাটভিয়ার অনুপ্রবেশকারী একটি ড্রোন ভূপাতিত করেছিল ন্যাটো বাহিনী। কৃষ্ণ সাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ রাখতে রাশিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছে ইউক্রেন। প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই কৃষ্ণ সাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ রাখবে। ওই অঞ্চলে জাহাজ ও বন্দরে একের পর এক হামলার কারণে বৈশ্বিক খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় কিয়েভ এ উদ্যোগ নিয়েছে। বিষয়টি জানেন এমন একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তৃতীয় পক্ষের মাধ্যমে রাশিয়ার কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে। ইউক্রেন এখন রাশিয়ার জবাবের অপেক্ষায় আছে। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের শীর্ষ দুই কৃষিপণ্য উৎপাদক ও রপ্তানিকারক। সম্প্রতি এমন পণ্য রপ্তানিতে ব্যবহৃত জাহাজে হামলা বেড়ে গেছে। এসব হামলার জন্য দুই দেশই একে অপরকে দোষারোপ করেছে। সামরিক সীমারেখা অতিক্রম করে উত্তর কোরিয়ার কয়েকজন সেনা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়লে তাদের সতর্ক করতে গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। রোববার দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইওনহাপ জানিয়েছে, গেল সপ্তাহে ডিমিলিটারাইজড জোনের পূর্বাঞ্চলে উত্তর কোরিয়ার একাধিক সেনা সামরিক সীমারেখা অতিক্রম করে দক্ষিণের দিকে ঢুকে পড়েন। এ সময় দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি ছোড়েন। পরে উত্তর কোরিয়ার সেনারা নিজেদের ভূখণ্ডে ফিরে যান। সতর্কতামূলক গুলির পর তারা ফিরে যাওয়ায় পরিস্থিতি আর উত্তপ্ত হয়নি। ইওনহাপ জানিয়েছে, গত বছর উত্তর কোরিয়ার সেনারা 17 বার সামরিক সীমারেখা অতিক্রম করেছিলেন, তবে চলতি বছরে এটি প্রথম এমন ঘটনা। এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কয়েক হাজার সেনার অংশগ্রহণে আয়োজিত যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করেছে উত্তর কোরিয়া। সতর্ক করে বলেছে, এ মহড়ার জবাবে তারা আরও শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে। সোমবার থেকে 11 দিনের এই সামরিক মহড়া শুরু হবে। প্রতি বছর গ্রীষ্মকালে এমন মহড়া হয় উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা ও প্রস্তুতি জোরদার করাই এই মহড়ার প্রধান উদ্দেশ্য। 1950 থেকে 1953 সাল পর্যন্ত কোরীয় যুদ্ধের পর দুই দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি। যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত বন্ধ আছে। এ কারণে বলা যায় দুই কোরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্না টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।